হিসেব টিসেব সব বলবো তো? হিসেবেই বলার জন্যই তো এসছি। তা না কি মানে, বলবি তুই? মানে আমি জানতে চাইছি। তা আজকে তো হিসেব নিয়েই তো ভিডিওটা করব। কত খরচা হলো? হ্যাঁ, না আমি কনফার্ম করলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? পুরোনোদের আরেকবার ওয়েলকাম ব্যাক আর নতুনদের ওয়েলকাম জানিয়ে আমি ইন্দ্রাণী শুভেন্দুকে নিয়ে শুরু করছি অড কাপলের আর একটা খুব ইনফরমেটিভ ভিডিও। আজকের ভিডিওটা কতটা এক্সাইটিং আমি বলতে পারবো না। এক্সাইটিং হতে পারে তাদের জন্য যারা ইস্ট সিকিম প্ল্যান করছেন আগামী দিনে। তো তাদের জন্য এটা একটা রাফ আইডিয়া হতে পারে, তাই তো? যে কিরকম কি খরচাপাতি হতে পারে, কোথায় আমরা ছিলাম, সেখানে কিরকম কি খরচপাতি হয়েছে। তো আজকের ভিডিওটা সেই নিয়েই থাকবে, আর কিছু প্রশ্ন থাকবে একদম শেষের দিকে, যেগুলো আমাদের দর্শক বন্ধুরা আপনারা আমাদের কমেন্ট সেকশনে করেছেন। তো সেগুলো মানে কিছু কিছু তো আমি দেখো রিপ্লাই করেই দিই, আর যেগুলো আমি জানি না ওর থেকে জেনে আমি রিপ্লাই করে দিই। কিন্তু কিছু কিছু থাকে একটু যেন মানে ব্যাখ্যা করে বললে সুবিধা হয়, তো তার জন্য শেষের পার্টটায় কিছু কোয়েশ্চেনের আমরা উত্তর দেব। তাহলে শুরু করা যাক। লাস্ট 2 সপ্তাহে এমন গরম পড়েছে, শুভেন্দু বললো না এ আর সম্ভব না এত দাড়ি ফাড়ি দিয়ে রাখা। কেমন আর লাগছে তোমার আর নতুন আর অবতার? অন্যতম কারণ হচ্ছে যে সামনেই জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীর জন্য একটু একটু জামাই জামাই হতে হবে। তো যদিও জামাই ষষ্ঠীর ভিডিওটা আমি আগে দিয়ে দেবো, এটা তারপরে আসবে। আচ্ছা, তো চলুন তাহলে আমরা একবার এক ঝলকে দেখে নিই যে আজকের এই ভিডিওতে আমরা কোন কোন বিষয়গুলো কভার করব। ইস্ট সিকিম নিজেদের গাড়ি নিয়ে যেতে চাইছেন এরকম অনেকেই আমাদের মেল করেছেন বিভিন্ন ইনফরমেশনস এর জন্য, কমেন্ট করেছেন। তো সেই সবটা আমরা চেষ্টা করব কভার করে দেওয়ার এই ভিডিওতে। তো কি কি থাকবে তাতে? প্রথমে আমরা বলবো হচ্ছে কতটা ফিউল লাগবে, কদিনের টোটাল ট্রিপ করতে হবে, পারমিটের ডিটেলস থাকবে, আর তার সঙ্গে থাকবে কোথায় কোথায় আমরা থেকেছিলাম এবং সেগুলোর খরচ খরচা কিরকম, এবং আনুষঙ্গিক কি খরচা আছে সেইগুলোও আমরা বলে দেব। তো প্রথমেই আমার কাছে যেটা সবাই জানতে চেয়েছেন সেটা হচ্ছে যে ফিউল খরচা কত পড়লো টোটাল কলকাতা টু কলকাতা, একদম মানে ছাঙ্গু পর্যন্ত গিয়ে গ্যাংটক হয়ে যে আমরা ফিরে এলাম, তাতে আপনারা পুরো ট্রিপটা আশা করি দেখেছেন। তো কলকাতা থেকে ছাঙ্গু পর্যন্ত টোটাল যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে, এখান থেকে শিলিগুড়ি হচ্ছে 610, আর শিলিগুড়ি থেকে ছাঙ্গু পর্যন্ত হচ্ছে 170 কিলোমিটার। 170 মানে যাওয়া আর ফিরে আসা শিলিগুড়ি পর্যন্ত সেটা হচ্ছে 340 কিলোমিটার। আর এখান থেকে শিলিগুড়ি হচ্ছে 610 যাওয়া, আবার শিলিগুড়ি থেকে কলকাতা ফিরে আসা 610, মানে হচ্ছে ওই 1220 কিলোমিটারের মতো। তাহলে এদিকে 340, 1220, মানে আপনি অ্যাপ্রক্সিমেটলি ধরে চলুন। প্লাস আপনি ধরে নিন এখানে ওখানে গেলেন, আমরা যেহেতু আরিটার করিনি, অনেকে আরিটারও ঘুরবেন, তো আপনারা অ্যাপ্রক্সিমেটলি 1700 কিলোমিটার ধরতে পারেন টোটাল ট্রিপটা। 1700 কিলোমিটারে আপনাদের পুরো এই ট্রিপটা আশা করি কভার হয়ে যাবে। তো তার জন্য আমার নীলুতে আমি যা পেয়েছি আর কি মাইলেজ, সেটা হচ্ছে হাইওয়ের ওপরে ওই 20 থেকে 22, আর পাহাড়ে পেয়েছি হচ্ছে 16 থেকে 18। এটা আমি পেয়েছি। তবে আপনারা জানেন যে আমি আর ইউজুয়ালি, হাইওয়েতে কিন্তু টানা আমাদের এসি চলে। হ্যাঁ, টানা টানা। টানা এসি চলে। আর আমরা যেহেতু তেল ভরাই আর কি XP95, সেটাই আমরা মূলত ব্যবহার করি। যদি অনেকে বলেন যে যেহেতু E20 চলে এসেছে সেই কারণে আর ভরানোর দরকার নেই, কিন্তু তাও আমি বলবো যে এখনো XP95-এ আমি নর্মাল পেট্রোলের থেকে একটু ডিফারেন্স বুঝতে পারি। ড্রাইভ একটু স্মুথ হয়, আর পিক আপটা যেন একটু ভালো পাওয়া যায়, বিশেষত পাহাড়ে। তো সেটা খুব ভালো করে বোঝা যায় নর্মাল পেট্রোলের থেকে E20 পেট্রোলের, নর্মাল পেট্রোলের থেকে XP95-এর যে ডিফারেন্সটা। তো তেল আমি কতটা ভরিয়েছিলাম, তেল আমি মোটমাট পুরো ট্রিপে আমি আমার তো এরকম করে অল্টোতে সেই ব্যবস্থা থাকে না যে মাইলেজ আলাদা করে বোঝা যায়। তো
তো আমরা যেটা হিসেব করি সেটা হচ্ছে তেল আমি কখন ভরাচ্ছি এবং কখন আমার মানে ট্যাঙ্কিটা খালি হচ্ছে। তো টোটাল ট্রিপে আমি মোট 3বার ফুল ট্যাঙ্ক তেল করেছি। একবার হচ্ছে যখন আমি এখান থেকে যাচ্ছি শিলিগুড়িতে গিয়ে একবার আমি ফুল ট্যাঙ্ক করেছি। শিলিগুড়িতে ফুল ট্যাঙ্ক করার পরে মানে 35 লিটার ধরুন আপনি, 35 লিটার তেল ভরানোর পরে আমি যখন ফিরে এলাম শিলিগুড়িতে আবার একদম ছাঙ্গু থেকে, তখন কিন্তু হাফ ট্যাঙ্কি তেল আমার ছিল। মানে 17 লিটার থেকে 18 লিটার তেলে আমার পুরো শিলিগুড়ি থেকে নাথুলা ঘুরে আসা আমার হয়ে গেছে। তাতে ওই 114 টাকা করে পড়ে XP95, তাতে আমার খরচা পড়েছে আমি বলে দিচ্ছি আপনাকে। তো মোট আমাদের তেল লেগেছে হচ্ছে 85 লিটার তেল লেগেছে। 85 লিটার তেল আমরা 114 টাকা করেই ধরছি, যদিও সিকিমে আমরা যখন ফুল ট্যাঙ্ক করেছিলাম আমরা 108 টাকা করে পেয়েছিলাম। তো 114 টাকা করে যদি হয় তাহলে 9,690 টাকার আমাদের তেল লেগেছে। এবার এই 9,690 টাকার তেল আমি কি বলছি, এটা অ্যাপ্রক্স, এটা কারো বেশিও লাগতে পারে কমও লাগতে পারে। আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে যে আমরা যখন ফিরে এলাম কলকাতায় তখন আমাদের হাফ ট্যাঙ্কি তেল বেঁচে ছিল। তো সেটা বাদ দিয়েই কিন্তু আমি বললাম যে মোট আমাদের 85 লিটার তেল লেগেছে। আচ্ছা, আর আর এই রোড ট্রিপটা কিন্তু আমরা তখনই করেছিলাম যখন তেলের ব্যবহার নিয়ে গভর্নমেন্টের কোনো রেগুলেশন ছিল না। আসেনি। আমরা জাস্ট ভোটের রেজাল্ট বেরোলো 4 তারিখ, আমরা 6 মে কলকাতা থেকে রওনা দিয়েছিলাম। আর আমাদের ট্রিপ কবে শেষ হলো শুভেন্দু? 11 তারিখ। 11ই মে আমাদের ট্রিপ কমপ্লিট হয়েছে। এবং এটা হয়েছে কারণ আমরা আরিটারটা এইবার করিনি। আপনারা ইস্ট সিকিমের মধ্যে তো অবশ্যই আরিটার করবেন। এর আগের বছর সামারে শুভেন্দু যখন কালিম্পং আমরা গেছিলাম, তো তখন ও আমাকে সারপ্রাইজ দিয়ে প্রথমবার আর কি, মানে আমি তার আগে কোনোদিনও সিকিম যাইনি, তো সেইবার আমি আরিটার ওখানে লামপোকরি লেক, বিশ্ববিনায়ক মন্দির এগুলো সব ঘুরেছিলাম। তো সিকিম গেলে আপনারা কিন্তু এই পার্টটা অবশ্যই ঘুরবেন। ঠিক। তো তাহলে সেক্ষেত্রে আমি যেটা বললাম যে আমাদের এই মানে যে তেলের খরচা বললাম সেটা একটু 19-20 হতে পারে, তো সেটা আপনারা দেখে নেবেন। তো অ্যাপ্রক্সিমেটলি 9,690 টাকা বলে আমি 10,000 টাকায় ধরছি, 10,000 টাকার আমার তেল লেগেছে। এবার চলে আসবো ইস্ট সিকিমের পারমিটে। ইস্ট সিকিমের টোল ট্যাক্সটাও বলে দাও যেহেতু আমাদের, হ্যাঁ ওটা বলুন। ঠিক। ইন্দ্রাণী এই কারণে ইন্দ্রাণীকে নিয়ে বসা, কারণ আমি তো ভুলতে এক্সপার্ট, ওই পয়েন্টগুলো আমাকে ধরিয়ে দেয়। সেটা হচ্ছে টোল ট্যাক্স। টোল ট্যাক্স আমরা যেহেতু অ্যানুয়াল পাস করে নিয়েছি, তো সেই কারণে আমাদের আলাদা করে তো ওরকম করে পার টোল ওইভাবে টাকাটা বোঝা যায় না। কিন্তু আগে যখন এটা ছিল না অ্যানুয়াল পাস, তখন আমরা শিলিগুড়ি অনেকবার করেছি। তো সেখানে আমাদের পুরো ডিটেলস দেওয়া আছে পুরোনো শিলিগুড়ির যে রোড ট্রিপ গুলো, তো তাতে 960 টাকার আগে টোল লাগতো। এখন বেড়েছে না কমেছে সেটা বলতে পারছি না, কিন্তু 960 টাকার টোল এই 2024-এ 960 টাকা ছিল এখান থেকে শিলিগুড়ি পর্যন্ত। আর শিলিগুড়ির পর তো ওদিকে তো কোনো টোল নেই, পুরো সোফার না 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 কোনো টোলের ব্যবস্থা নেই সিকিম পর্যন্ত। তো এরপরেই যেটা চলে আসবে সেটা হচ্ছে পারমিটের ব্যাপারে। যদি আপনারা কালিম্পং হয়ে যদি রেনক দিয়ে ঋষি রেনক রোড ধরে যদি আরিটার যান, সেক্ষেত্রে একটা পারমিট করাতে হয় হচ্ছে ছোট 10 টাকা না 20 টাকার একটা কুপন করাতে হয় ওই ব্রিজটার ওখানটাতে। তো সেইটা আপনাকে আলাদা করে করতে হবে। আর ইস্ট সিকিমের যে আপনি পারমিট করাবেন সেটা আপনাকে করাতে হবে রংলি থেকে। রংলি বাজারে একটি দোকান আছে, স্বপ্না ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, সেটাই সাধারণত সবাই করে। কিন্তু যে হোটেলে আপনারা থাকবেন সেই হোটেলে অনেক সময় ব্যবস্থা করে দেয়। এই যে দালাবচাঁদ হোমস্টেতে আমরা ছিলাম, দালাবচাঁদ রেসিডেন্সিতে, তার যিনি মালিক তিনি পরে থেকে আমাকে বলেছিলেন যে আপনি যদি বলতেন তাহলে আপনাকে আমি আগে থেকে এই পারমিট করে দিতাম, আরো কমে করিয়ে দিতাম, এই কথাটা বলেছিল। এই স্বপ্না ট্যুরস অ্যান্ড ট্রাভেলস যে দোকানটা, এরা 1,000 টাকা করে নেয়, 1,000 টাকা টোটাল। মানে আপনি আমরা দুজন ছিলাম, দুজন আর গাড়ি নিয়ে 1,000 টাকা সব ও করে দেবে। মেনলি একটাই কাগজ থাকে, সেই কাগজের মধ্যেই আপনাদের দুজনের ডিটেলস থাকবে যারা যাচ্ছেন, বা দুজন তিনজন যতজনের ডিটেলস থাকবে, আর গাড়ির নম্বর থাকবে। তার জন্য আপনাকে কি কি দিতে হবে, গাড়িটা অবশ্যই আপনার নিজের নামে হতে হবে, আরসি হতে হবে আপনার নিজের নামে, পিইউসি থাকতে হবে, মানে গাড়ির ওনারকে গাড়িতে প্রেজেন্ট থাকতে হবে। তার পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স দেখবে। ভোটার কার্ড চলে, আধার কার্ড চলে না এই পারমিট গুলোর ক্ষেত্রে। ভোটার কার্ড পাঠাবেন আর ইন্স্যুরেন্সের কাগজ পাঠাবেন। এই হচ্ছে এই কটা ডকুমেন্টস আপনার লাগবে। ভোটার কার্ড কিন্তু যতজন যাচ্ছেন প্রত্যেকের লাগবে। আর যেটা সেটা হচ্ছে এই যে পারমিটটা এ যখন আপনাকে দেবে আপনি জিজ্ঞাসা করে নেবেন বা বলে দেবেন
এটা কত জায়গায় জমা দিতে হবে সেটা যেন জেরক্স কপি করে দেয়। ওরা করেই দেয়, ওরা পুরো সেটটাই দেয়, 5টা পাতার একদম আপনাকে সেট দেবে। যেখানে যেখানে যাবেন আপনি রাস্তা দিয়ে, সেই রাস্তায় কিন্তু এই চেক পয়েন্ট গুলোতে এই পারমিটটা আপনার জমা নেবে এবং চেক করবে। এটা হচ্ছে পারমিটের ব্যাপারে। আর এই প্রসঙ্গে ইস্ট সিকিমে আমি বলে রাখি, সেটা হচ্ছে রোংলি বাজার থেকেই আপনারা কিন্তু অক্সিজেনের ক্যান সংগ্রহ করে নেবেন যদি না সঙ্গে নিয়ে থাকেন, কারণ ইস্ট সিকিমে কিন্তু অক্সিজেন ক্যান এখন বাধ্যতামূলক। এবং যত আপনার মানে আর কি অল্টিটিউড বাড়তে থাকবে, অক্সিজেন ক্যান অ্যাভেলেবেল, কিন্তু ওটার দামও বাড়তে থাকবে। যেমন লিংথাম চেকপোস্টেও অক্সিজেন, লিংথাম না, হ্যাঁ লিংথামেও কদমচানেও পাওয়া যাবে, লিংথামেও পাওয়া যাবে, বিক্রি হচ্ছিল, কিন্তু দাম বেশি। আমরা 500 টাকা না 600 টাকা, আমরা 500 টাকায় কিনি। 500 টাকায় একটা ক্যান, যদি আমাদের প্রয়োজন পড়েনি ওটা আছে, তো আপনারা অবশ্যই ওটা নিয়ে নেবেন। আর বেস্ট হয় যদি নিজেদের গাড়ি নিয়ে যাচ্ছেন, তাহলে আমি বলবো যে অনলাইনে আরো অনেক সস্তায় পাওয়া যায়, সেগুলো এনে নিজের আসলে গাড়িতে আমরা ক্যারি করে জানতাম নিন। না আমরা যে জানতাম ওখানে না। কম্পালসারি, নইলে একটা নিয়ে নেওয়াই যেত। হ্যাঁ, তো এটা গেল পারমিটের ব্যাপার। এরপরে আসি হোটেলস বা স্টে, কোথায় থাকবেন। মোটামুটি থাকার যে মানে জায়গাগুলো, সেগুলো হচ্ছে সবাই যেভাবে ট্রিপটাকে সাজায়, সেটা হচ্ছে কলকাতা থেকে শিলিগুড়িতে গিয়ে স্টে, তারপরে শিলিগুড়ি থেকে আড়িটারে গিয়ে স্টে, আড়িটারে স্টে করে তারপরে পরের দিন রংলি বাজার দিয়ে। একটু কাটছি, সেটা হচ্ছে অনেকে না গ্যাংটক থেকে ট্রিপটা করে, ফলত অনেকে আড়িটারটা আবার শেষে করে, তাই না? আমরা এদিক থেকে আর কি বলছি, আপনারা যদি অন্যের গাড়িতে যান তাহলে পুরো উল্টো হবে ব্যাপারটা, মানে গ্যাংটক থেকে ছাঙ্গু থেকে উল্টো হবে, হ্যাঁ। নিউ বাবা মন্দির, ওল্ড বাবা মন্দির, তারপরে সিল্ক রুট হয়ে নিচে রংলি, তারপরে আড়িটার, ঠিক এরকম হবে। কিন্তু গ্যাংটক থেকে যেটা হচ্ছে, সেটা হচ্ছে রিসেন্টলি যে প্রবলেমটা অনেকেই ফেস করছে, সেটা হচ্ছে গ্যাংটকে যে মানে ওদের লোকাল যে ড্রাইভার্সরা আছে তাদের একটা ইউনিয়ন চলে, এবং তারা বাইরের গাড়িকে গ্যাংটক দিয়ে যে নাথুলা বা ছাঙ্গু, তার পারমিট মানে করতে দিচ্ছে না, বা সেখানে প্রপার চ্যানেল তারা সেখানে ইউটিলাইজ হচ্ছে না। তো সেই কারণে মানে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে ওই রংলি হয়ে যাওয়াটা সব থেকে বেস্ট যদি পার্সোনাল গাড়ি নিয়ে কেউ যেতে চায়। তো অনেকে যেটা বললাম যে অনেকে আড়িটারে থাকেন, আড়িটারে থেকে পরের দিন আড়িটার থেকে বেরিয়ে মানে শিলিগুড়ি থেকে একদম ডাইরেক্ট আড়িটার গেলেন, লামপোখরি দেখলেন, বিশ্ববিনায়ক মন্দির দেখলেন, দেখে আড়িটার থেকে বেরিয়ে গেলেন, আড়িটার থেকে বেরিয়ে রংলি বাজার হয়ে যখন আপনি যাচ্ছেন, রংলি বাজার একটু দাঁড়িয়ে সেখান থেকে পারমিট নিয়ে তারপর আপনি বেরিয়ে গেলেন জুলুকের উদ্দেশ্যে। দিয়ে জুলুকে আপনি স্টে করলেন, স্টে করে পরের দিন আপনি ছাঙ্গু লেক, যেহেতু আমাদেরকে নাথুলা যেতে দেয়নি, যেহেতু বললো যে বড় গাড়ি ছাড়া এবং 1500 সিসির নিচে গাড়ি যেতে দেবে না, তো আপনি একেবারে চলে এলেন গ্যাংটক। এইভাবে অনেকে সাজায়, আমরা সাজিয়েছিলাম একটু অন্যভাবে, যেহেতু আমরা আড়িটারে আগের বার থেকেছি, সেই কারণে আমরা সরাসরি গেছিলাম। এখন একটা আমাদের এই জানলার বাইরে একটা ছোট্ট বন্ধু এসেছে, এই ছোট্ট একটা পাখি। আমি জানলাতে মানে নেট দেওয়া পাখির জন্য কেন বলছি, এত পটি করে রাখে, আর আমার চোখে প্রচন্ড অ্যালার্জি, সেই মানে ওই জাল ভেদ করে একটা ঢুকে এসেছে, আমি দেখাচ্ছি আপনাদের, তো তাই ঢুকে এসেছে। তো যেটা বলছিলাম, তো আমরা যেভাবে সাজিয়েছিলাম সেটা হচ্ছে শিলিগুড়িতে থেকে পরের দিন আমরা সোজা চলে গেছিলাম হচ্ছে রংলি। রংলিতে একটু রংলি বাজারের আগে দালাবচাঁদ রেসিডেন্সি, সেখানে আমরা ছিলাম। তো শিলিগুড়িতে আমরা গিয়ে একটা হোটেলেই পার্মানেন্টলি প্রত্যেকবার থাকি, সেটা হচ্ছে একদম ওই বাগডোগরা ভুট্টাবাড়ি যেখানে আছে, তার ওই ফ্লাইওভারটা শুরু হওয়ার ঠিক আগে ওই বাঁহাতেই একটা হোটেল, তার নাম হচ্ছে সাই প্যালেস। সেখানে প্রত্যেকবার গিয়েই আমরা ওখানেই থাকি, ওটাই সুবিধা হয় অ্যাকচুয়ালি, পাশেই বাজেটও, আর পাশেই একদম হাইওয়ে, চেনা জানা হয়ে গেছে। তো ওরা 1500 টাকা করে নেয় এসি রুম, নন এসি গুলো 1000 টাকাও আছে, আবার অন্য খুব আগে থেকে বুক করলে 700 টাকাতেও, গতবার 700 টাকাতেও আমি বুক করেছিলাম। তো সেটা আপনারা দেখে নেবেন, ওখানে পরপর অনেকগুলো হোটেল আছে। তো ওখানে আমাদের খরচা পড়েছিল 1500 টাকা সেদিন রাতে। আর এই সমস্ত বুকিং কিন্তু আমরা করি একটা ট্রাভেল এগ্রিগেটর দিয়ে, কোনো কারোর থ্রুতে নয়। এটা আমি আপনাদেরও বলবো, যারা নিজেরা ট্রিপ প্ল্যান করছেন, কোনো আজকাল মানুষকে বিশ্বাস করাটা একটু চাপের, তার থেকে বেটার আপনি যদি থার্ড পার্টি দিয়ে করেন, তাহলে আপনি অ্যাটলিস্ট কোনো প্রবলেম হলে কারোর কাছে ক্লেম করতে পারবেন যেটা আমার প্রবলেম হয়েছে। আর বাকি দেখুন, সত্যি কথা বলতে লাস্ট 4 বছরে আমরা যে কটা হোটেল রেকমেন্ড করেছি আজ অব্দি, কোথাও কিন্তু কোনো রকম প্রবলেম হয়নি আজ অব্দি। কিন্তু তাও আমি বলবো সেই অর্থে, কারণ এটা আমাদের কোনো দায় দায়িত্ব নয়,
কারোর এক্সপিরিয়েন্স কার সাথে কিরকম হবে সেটা সত্যি আমরা বলতে পারবো না। আমাদের সাথে ভালো হয়েছে, কোনোদিন আমাদের সাথে যদি কোথাও গন্ডগোল হয় সেটাও আমি তুলে ধরবো, সেটার কোনো সমস্যা না। কিন্তু সবসময় বলবো যারা হোটেল বুকিং করছেন ঠান্ডা মাথায় বিচার বিবেচনা করে অবশ্যই বুকিং করবে। তো এবার এই ইস্ট সিকিম বেল্টে বেশিরভাগ যে স্টে গুলো আছে তারা কিন্তু মাথা প্রতি ভাড়া আপনাকে দেবে আর কি। আর সেইটা ইনক্লুডিং থাকবে তার মধ্যে খাওয়া দাওয়া। তো আমরা যে রংলি বাজারে গিয়ে থাকলাম, তো সেখানে ওই দালাবচাঁদ রেসিডেন্সি ওরা 1000 টাকা মাথা প্রতি নিয়েছিল। তো 1000 টাকা মাথা প্রতি নিয়ে তার মধ্যে ব্রেকফাস্ট, মানে সেদিন গিয়ে আমরা লাঞ্চ খেলাম, সেদিনের ডিনার, সন্ধ্যাবেলা একটা স্ন্যাক্স ছিল, পরের দিনের ব্রেকফাস্ট খেয়ে আমরা বেরিয়েছি। তো ওটার মধ্যে আপনার খাওয়া দাওয়া হয়ে গেল। তো ওইটাতে 2000 টাকা পড়েছিল দুজনের, 1000 টাকা ইচ। ইচ। আচ্ছা, এবার পরের দিন আমরা ওখান থেকে বেরিয়ে আমরা গেলাম জুলুক। এবং এখানে বলে রাখি, এই হোটেলের মধ্যেই আমি এগুলোও তো বলবোই, প্লাস এর মধ্যে যে ব্যাপারগুলো প্রিকশন নেওয়া দরকার সেগুলো আমি পাশাপাশি বলে দিই। যারা নিজেদের গাড়ি নিয়ে যাচ্ছেন, এই মুহূর্তে রংলি থেকে জুলুকের যে রাস্তা তা কিন্তু ভয়ানক খারাপ। ভয়ানক খারাপ মানে সত্যিই খারাপ, মানে আমি বলছি খারাপ মানে বুঝতে হবে যে তার নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। প্রচন্ড Slushy। প্রচন্ড স্লাশি রোড। আর রাস্তার কোনো হিসেব নিকেশ নেই, কোনো প্রপার কোনো মানে ব্ল্যাক টপ রাস্তা অনেক জায়গায় আপনি পাবেন না, পুরো মাটি। অতএব যারাই যাচ্ছেন একটু বুঝে শুনে, একটু খবর টবর নিয়ে কোথায় কোন রাস্তা বন্ধ আছে, কারণ এই বর্ষা শুরু হয়ে যাবে, এখন কিন্তু বেশ রাস্তা বন্ধ হবে গোটা সিকিমের বেশ কিছু জায়গায়। তো এই রেনক দিয়ে যখন আপনি যাচ্ছেন রংলির দিকে, সেইটাও কিন্তু আপনি দেখে নেবেন। ওই প্যাকিয়ং এর যে রাস্তাটা, ওটাও আমরা যেদিন যাচ্ছিলাম, জাস্ট আমরা যে সময় গেছি তার সকালবেলাতেই ওখানে একটা বিরাট বড় গাছ একটা হোটেলের ওপর পড়ে গেছিল। তার জন্য কিন্তু রাস্তা সারাদিন মানে হাফ বেলা বন্ধ ছিল। আমরা অদ্ভুত এমন সময় গিয়ে পৌঁছেছি যখন ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা জুলুক ওখানে হোমস্টে যিনি উনিও বলছে যে আপনারা কি হ্যাঁ, করে কি করে এলেন, এলেন আপনারা, তো অনেক মানে গাছ পড়ে থাকার কথা, হ্যাঁ, সকাল থেকে আমাদের লোডশেডিং এক্স্যাক্টলি। বলছিল, এবং সেদিন লোডশেডিং ছিল, সেদিন রাত্রিবেলা কারেন্ট ছিল না। ছিল না ওই হোটেলটাতে। তো ওটা, তো পরের দিন আমরা বেরোলাম হচ্ছে রংলি থেকে জুলুক গেলাম। এবং জুলুক যাওয়ার পথে আপনারা বেশ কিছু দ্রষ্টব্য জায়গা আছে, সেগুলো দেখবেন। যে ওই যে কিউ খোলা ওয়াটারফল, যেটা ওয়াটারফল আছে সেগুলো দেখলেন, দেখে ওটার টেখে পর থেকেই রাস্তাটা বেশি খারাপ খারাপ হলো, হয়ে মনে গেছে, আছে? ঠিক কথা। কি অবস্থা। তো জুলুকে গিয়ে, জুলুকে হচ্ছে যে ইয়েটা ভাড়া নিয়েছিলাম, আমরা হোমস্টেতে ছিলাম, সেখানে হচ্ছে 1500 টাকা মাথা প্রতি, ঠিক একই সিস্টেম। যখন গিয়ে পৌঁছলাম, আমরা একদম পৌঁছে গেছিলাম 2-2:30 নাগাদ আমরা পৌঁছে হ্যাঁ গেছিলাম। 1:30 নাগাদ হ্যাঁ, পৌঁছানো। অ্যাকচুয়ালি রংলি থেকে জুলুকের ডিস্টেন্স খুব বেশি না। বেশি না, আমরা একটু ওই রয়েস হয়ে যাচ্ছিলাম একটু হ্যাঁ, ইয়ে করে করে। হ্যাঁ, আমরা যেহেতু প্রথম দিনের ট্রিপটা অনেকটা টেনে দিয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ। একদম রংলি পর্যন্ত চলে গেছিলাম শিলিগুড়ি থেকে, তাই পরের দিন আমাদের ডিস্টেন্স কম ছিল। আর ওইটা আপনারা চাইলে জুলুকে না থেকে নাথাং ভ্যালিতেও থাকতে থাকতে পারেন। পারেন, হ্যাঁ, না আর থাকলে ওটা থাকতে পারেন, অনেক বেশি ঠান্ডা, তো সেইভাবে আর কি প্রিপেয়ার হয়ে যাবে। যাবেন। মানে সত্যি কথা বলছি, আসলে প্রথমবার মানুষ অনেক কিছুতে থেকে শেখে। তো আমি ভাবিনি মে মাসে ওরকম ঠান্ডা, মানে আমি তো মানে সেই দুটো, একটা লেপ, একটা ব্ল্যাঙ্কেট আর একটা পাতলা একটু কাঁথা টাইপের, মানে 3টে লেয়ারের তলা আমি ছিলাম। কি ঠান্ডা ছিল, বাড়ি তো ঘুরে বেড়াচ্ছিল। তো জুলুকের ওই স্টেটা আমাদের নিয়েছিল হচ্ছে 1500 টাকা করে মাথা প্রতি, 3000 টাকা। তাতে ওই রকমই খাবার দাবার দিয়েছিল। দুপুরবেলা আমরা দেখিয়েছি আপনাদের, শুধু রাতের খাবারটা দেখানো হয়নি, চিকেন আর রুটি ছিল। চিকেন আর রুটি ছিল, হ্যাঁ। পরের দিন ম্যাগি ছিল, ম্যাগি সকালে, আর দুপুরবেলা তো ভাত, সবজি, ডাল, ডিমের তরকারি, তারপরে পাঁপড় ভাজা, ভাত, এগুলোই ছিল। এইবার তাই না? হ্যাঁ, এইবার জুলুক থেকে আপনি যখন বেরোচ্ছেন তখন একেবারে মানে সেই দিনই হচ্ছে আপনার কিন্তু ডি ডে, মানে সেই দিন আপনি পুরো ঘুরবেন। অতএব চেষ্টা করবেন ওদেরকে বলে দেওয়ার যে খুব সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করব এবং আর্লি মর্নিং আমরা বেরিয়ে যাব। কারণ এই যে গাড়ির যে একটা লাইন, যেটা আপনার এই আরিটার বা অনেকে না এই জুলুকে থাকে না, ডাইরেক্ট করে, তো তারা কিন্তু এই গাড়িগুলো আসতে শুরু করে, তখন একটু রাস্তা ভিড় হতে পারে। তো আপনারা চেষ্টা করবেন আর্লি মর্নিং, যেহেতু আপনারা জুলুকে থাকছেন তাই আর্লি মর্নিং বেরিয়ে যাওয়া। আর্লি মর্নিং বেরিয়ে গেলে দেখবেন রাস্তাও খুব সুন্দর, ওয়েদারটাও ভালো পাবেন। আর জুলুকের পর থেকে যত বেলা বাড়বে তত কিন্তু কুয়াশার মেঘ, হ্যাঁ। অতএব আপনি ওই জিগজ্যাগ পয়েন্টের যে ভিউ পয়েন্ট গুলো সেইগুলো দেখবেন ভালো করে দেখতে পাবেন না। অতএব চেষ্টা করতে হবে একটু সকাল সকাল বেরোনোর।
আচ্ছা, এইবার আমরা জুলুক থেকে সেই দিন পুরোটা ঘুরলাম, ঘুরে গ্যাংটক। ঘুরে একেবারে গ্যাংটক। এইখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, সেটা হচ্ছে ওই জিগজ্যাগ পয়েন্টের যে জায়গাটাতে একটা জায়গা আছে দেখবেন, ভিউ পয়েন্ট, ওখানে কিছু খাবার দাবারের দোকান আছে, ওখানে পে অ্যান্ড ইউজ টয়লেটও আছে। ওখানে কিন্তু যা কাজ সারা সেরে নেবেন, যা একটু খাবার দাবার কেনার কিনে নেবেন, কারণ তারপরে আপনি যে আপ টু যাচ্ছেন ছাঙ্গু পর্যন্ত, সেখানে কিন্তু ওই বাবা মন্দিরের ওইখানে ওই ক্যাফে ছাড়া আর কিন্তু মাঝখানে মাঝখানে কোনো কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু খাবার নেই। দাবারের কিছু নেই। আর কোনো নিজেরা গাড়িতেও খাবার রাখা রাখা উচিত। দোকানের ভরসায়, কারণ হঠাৎ বৃষ্টি হলে ওরা ওগুলো গুটিয়ে চলে যেতে পারে। আর তো টয়লেট ফয়লেটে দেখে নেবেন আর কি, রাস্তার মাঝখানে আর কিছু নেই, একেবারে আছে কিন্তু ওই ওল্ড মামা মন্দির। হ্যাঁ, আচ্ছা, এইবার ওল্ড মামা মন্দির পৌঁছলেন, সেদিন আপনারা আপনাদের যা যা দেখার দেখলেন। এইখানে এবার ছাঙ্গুতে আছে রোপওয়ে। রোপওয়ের খরচ কত পড়লো? কত, 400 টাকা, 450 টাকা করে পার হেড বোধ হয়। 450 টাকা, হ্যাঁ। তো ওইটা হচ্ছে 900 টাকা একটা আপনার রোপওয়ের খরচ হবে, যদি আপনারা রোপওয়ে চড়তে চান। আর আচ্ছা, ওই ছাঙ্গু লেকে বোটিং করলে তো পারে বলো? ছাঙ্গু লেকে না বোটিং না, ওটা বোধহয় সম্ভব না, নইলে লোকে অক্সিজেন নিয়ে ঘুরছে ছাঙ্গু লেকের ওখানটাতে। হ্যাঁ, একজন ভদ্রলোক, আমি ওনার স্পিরিট দেখে অবাক, বেশ বয়স্ক, মানে লেট 60s তো হবেই ভদ্রলোক, মানে স্মার্টলি মুখে অক্সিজেন স্প্রে করছে আর গট গট করছে। দেখ শুভেন্দু, আমাকে বলছে তুই কেঁপে যাচ্ছিস, উনাকে দেখ। আচ্ছা, এবার আমরা সেই দিন গিয়ে এবার আমরা গ্যাংটকে থাকবো। হ্যাঁ। গ্যাংটকে পৌঁছে গেলাম। গ্যাংটকে তো আপনারা জানেন বিভিন্ন রেঞ্জের হোটেল আছে। আর গ্যাংটকে মে মাসে শুভেন্দু, শুভেন্দু তো খুব স্মার্ট, মানে মাঝে মাঝে অত্যধিক স্মার্ট। ম্যাক্সিমাম জায়গায়, স্পেশালি আমাদের ওয়েস্ট বেঙ্গল বলুন বা তার লাগোয়া যে ও হোটেলটা আগে থেকে করে না, গিয়ে করে নেবো, দেখে করে নেবো করে। এবার গেছে, খুঁজে যাচ্ছে হোটেল, হোটেল নেই, ইন্দিরা বাইপাসে কোনো হোটেল নেই। বলছে প্রপার জায়গাতে হোটেল নেই, মানে ইন্দিরা বাইপাসে হচ্ছে, সবাই যদি তোর মতো ভাবতো, সবাই আগে থেকে বুকিং করে চলে এসেছে। তারপর লাকিলি 100 পেটেলস বলে যে হোটেলটা, ভীষণ সুন্দর একটা বুটিক হোটেল, লিফট নেই প্রথম কথা, কিন্তু জানলা থেকে যা ভিউ, মানে সব ভুলে যাবেন ক্লান্তি, অসাধারণ ছিল হোটেলটা। কিন্তু হোটেলটা একটু প্রাইসি। হ্যাঁ, মানে আমরা আগের যে গ্যাংটক ট্রিপ আপনারা যদি দেখেন জানুয়ারিটাতে, সেটা আমরা ওই ওই হোটেলটা ছিলাম, সুমিটেলে ছিলাম, গ্যাংটক সুমিটেলে। সস্তায় পেয়েছিলাম, খুব মানে সস্তা, খুব সস্তা না, জানুয়ারি মাসে বলছে 2000 টাকা বোধহয়, 2000 টাকা পার ডে লেগেছে, 2-2.5 এরকমই হবে। ওরকম ছিল। কিন্তু এইটা এই 100 পেটালস হোটেলটা 3000 টাকা, তাও আবার লিফট টিপ। আগে কোথাও ঘুরতে গেলে এরকমও আমি বলছি আর কি আপনাদেরকে বোঝানোর জন্য, সেটা হচ্ছে আমরা যে হানিমুন গেছিলাম কাশ্মীরে, 8,000 টাকার হোটেলেও থেকেছি। এবার এখন এত ঘন ঘন ট্রিপ হয় না, 3,000 টাকাটা মনে হয় এক্সপেন্সিভ, যে হোটেলে যদি একটু টাকাটা কমানো যায় ওটা মনে হয় ভালো। হোটেলের দিকটাতে একটু ইয়েটা কমলে কি অন্যান্য ক্ষেত্রে একটু খরচ খরচা করা যায়। যদি স্টেতেই প্রচুর টাকা চলে যায় তাহলে তো খুব মুশকিল। আর যেখানে মানে র্যাপিড ঘোরা হচ্ছে, মানে যেখানে অ্যাভিড ট্রাভেল করা হচ্ছে পরপর, এক্স্যাক্টলি, তো 100 পেটালসটা একটু প্রাইসি। তো আমাদের কি করার ছিল। হ্যাঁ, তো তারপরের দিন আমরা গ্যাংটক থেকে বেরোলাম। 100 পেটালসটা কত? 3000 টাকা। 3000 টাকা আমাদের লেগেছিল। আচ্ছা, তারপরের দিন আমরা গ্যাংটক থেকে চলে এলাম শিলিগুড়ি, ওই সেম হোটেলেই আমরা যেখানে থাকি, সাই প্যালেসেই থাকলাম। সেদিন আবার ওই 1500 টাকা। সাই প্যালেসের আবার কি হয়েছে, সেদিন আমরা এত তাড়াতাড়ি পৌঁছে গেছি শিলিগুড়ি, চাইলে আমরা ওই মিরামার রিসর্ট অব্দি চলে যেতে পারতাম, মানে অনেকটা। তো এবার ও ফোন করে যখন বললো সাই প্যালেসে, তখন উনি জাস্ট ওর কথার ভিত্তিতে ঘরটা রেখে দিয়েছিলেন। উনি বলছেন যে আপনি শিওর আসবেন তো? তখন ও বলছে আরে আমি তো আপনার কাছেই উঠি, আমি আর কোথায় যাব। এবার যখন আমরা নেমে এসেছি শিলিগুড়িতে, তখন 3:30 বাজে। এবার ইজিলি আরো 2 ঘন্টা ড্রাইভ করাই যেত ওখান থেকে, কিন্তু ও বললো যে না, আমি কথা দিয়েছি আর উনি আমার কথার বেসিসে ঘরটা রেখে দিয়েছেন, তো ওখানেই থাকা উচিত। তো শিলিগুড়িতে আমরা বিকেলে ঘুরছিলাম, খেলাম দিলাম, এই আর কি। আর ইন্দ্রাণীর তো এরকম ঘুরতে ঘুরতে একটু ভালোই লাগে। শিলিগুড়ির ওই চত্বরটাতে একটা এখন নতুন বেকারি টেকারি হয়েছে, আর ওই চা বাগানে ঘেরা ওই জায়গাটাতে কার ভাল লাগবে না ঘুরতে, মানে দারুণই। এই সমস্ত হোটেলে থেকে আমাদের খরচ হয়েছে 11,000 টাকা। তো তাহলে কত দাঁড়ালো? 10,000 টাকার আমার ওদিকে তেল লেগেছে, 1,000 টাকার হচ্ছে পারমিট। ওটা তো আবার লাস্টে বলবি, আরো খরচা বলে ব্রেক ইভেনটা তো লাস্টে বলবি। ও হ্যাঁ, ঠিক কথা। পরিবার এক কথা গুল গুল করে বলছিস কেন? সেই তো বলবি আমি কত বড় ভিডিও কাটতে পারছি না, দিতে পারছি না। আচ্ছা, এবার হচ্ছে আর কি থাকলো?
আর আনুষঙ্গিক যে খরচা, সত্যি কথা বলতে ইস্ট সিকিমে সেরকম কিছুই হয়নি। আমি একটা ছাতা কিনেছি খালি, আর কিচ্ছু কিনিনি। সত্যি কথা বলতে কেনার মতো কিছু ছিল না। যদি আপনারা প্রপারলি প্রিপেয়ার্ড না হয়ে যান, তাহলে রংলি বাজারে কিন্তু প্রচুর গরম জামার অপশন আছে। ওখান থেকে আপনারা সোয়েটার, জ্যাকেট, বুটস এসব নিতে পারেন। বাট আমরা যেহেতু নিয়ে গেছিলাম, মোটামুটি অসুবিধা হয়নি, আর কিনতেও লাগেনি। ওই একটা ছাতাই যা কিনেছিলাম। ছাতাটাও সেই অর্থে দরকার পড়লো, কারণ খুব যে হেভি স্নোফল হচ্ছিল তা নয়, টুকটাক গুড়ি গুড়ি হচ্ছিল। ওই 500 টাকার অক্সিজেন কিনতে হলো। হ্যাঁ, ওইটা একটা খরচা আছে। হ্যাঁ, 500 টাকার অক্সিজেন, 300 টাকার ছাতা, আর এই টুকটাক যে, আর খাওয়া দাওয়ার খরচাটা তুমি আলাদা করে কি বললে? দেখুন, খাওয়া দাওয়াটা তো দুটো জায়গায় ইনক্লুডেড ছিল। বাকি আমরা ডিনারে মোমো খেয়েছি একদিন, আর একদিন ব্রেকফাস্টেও মোমো খেয়েছি, এরকম করে আমাদের চলে গেছে। তো ওগুলো নিয়ে আরো কত, 500 টাকা? না, 500 টাকা না, 1000 টাকা ধরো। 1000 টাকা, হ্যাঁ হ্যাঁ। দুজনে 1000 টাকা না? 1000 টাকা ধরি না। আচ্ছা, অ্যাপ্রক্স, এটা অ্যাপ্রক্স, ঠিক আছে। কে কেমন কি খাবেন সেটা তার উপরে। তো 1000 টাকা। আর ওদিকে হচ্ছে 500 টাকার অক্সিজেন বললাম। হুম 500 টাকার অক্সিজেন। আর একটা হচ্ছে ওই 1000 টাকার হচ্ছে আমার পারমিট। পারমিটটা যোগ করোনি? না, করিনি তো। এটা কি 1000 টাকা? এটা এমনি ওই মিসলেনিয়াস 1000 টাকা। তুমি কিছুই আজকে রেডি হয়ে আসোনি, জানো তো, সত্যি কথা বলছি। আচ্ছা, কিছু বলার নেই। তো এই যে টোটাল ট্রিপটা আমরা করেছি, আমি একটা টোটাল হিসেব বলে দিচ্ছি, তারপরে আরো কিছু ইনফরমেশন আপনাদের দিয়ে দেবো যে আপনারা যারা নিজেরা ড্রাইভ করবেন কোন বিষয়গুলোতে বাড়তি নজর রাখা দরকার এই ইস্ট সিকিম নিজেদের গাড়ি নিয়ে করতে গেলে। তো টোটাল আমার খরচ হয়েছে 11,000 টাকার হোটেল, 10,000 টাকার তেল, 1000 টাকার পারমিট, 500 টাকার অক্সিজেন, আর 1000 টাকার এমনি মিসলেনিয়াস আমাদের খরচ হয়েছে। মোট খরচা হয়েছে 23,500 টাকা। মানে মাথা প্রতি ওই আপনার 11,000, 11,500 টাকা করে এক একজনের পড়েছে। আমার 11,500 টাকা, ইন্দ্রাণীর 11,500 টাকা। এইবার এইখানে আপনাদের বলি যে কোথায় কোথায় খরচ কমানো যেতে পারে। সেটা হচ্ছে, এক তো হচ্ছে ওই গ্যাংটকের যে হোটেলটা, ওটা আমার একটু বেশি লেগেছে, ওইটা কমানো যেত, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই যে পারমিটের 1000 টাকা, এটা কিন্তু যেটা শুনলাম যে এটা এক একজন এক এক রকম নেয়। এটা 1000 টাকার কিন্তু কমও অনেক ক্ষেত্রে অনেকে নেয়। আমাকে তো একজন লিখলো কমেন্টে যে 100 টাকা করে লাগবে। এবার সেটা আমি ঠিক জানি না। হ্যাঁ, 100, ও ঠিকই বলেছে, নিজে করলে 100 টাকা করেই লাগে। ঠিক যেরকম বুমলা, অরুণাচলে বুমলার ক্ষেত্রে নিজে করতে গেলে 200 টাকা লাগে, কিন্তু ওরা 500 টাকা নেয়। এরা সবকিছু পেরিয়ে 1000 টাকা নিচ্ছে। যাই হোক, সে কি আর করা যাবে। বুমলায় কি দুজনের 500 টাকা লেগেছিল? দুজনের 500 টাকা লেগেছিল একটা করার। আচ্ছা, অনেকটাই বেশি তাহলে এখানে সেই দিক থেকে ডবল। আমি তো বললামই যে সিকিমে এখন এই সিন্ডিকেট ব্যাপারটা খুব মারাত্মক হয়ে গেছে। অরুণাচল এখনো এগুলো থেকে অনেক বাইরে আছে। অরুণাচল মানে শান্তি মাথায় করা যাবে চাইলে। তো অরুণাচল আবার যেতে হবে। হ্যাঁ, এবার গেলে একটু অন্যদিকে যেতে হবে, বুমলার দিকটা নয়। আচ্ছা, তাহলে খরচ খরচা আমি বলে দিলাম। আর বাকি আপনারা তো বুদ্ধিমান, আপনারা জানেন যে আরো কোথায় কোথায় কাটতি করা যেতে পারে। আর কোথায় করব? স্টে গুলো আরো একটু দাম দর এর করতে থেকে পারে। সস্তা স্টে হবে না শুভেন্দু। হবে না? একটা আছে, তুমি আকাশ থেকে পড়ছো। আজকের দিনে আমার তো সেটাই মনে হয় যে একটা স্ট্যান্ডার্ড স্টে 1,500 টাকাই, এর থেকে কম সম্ভব বোধ হয় না, সেই তাই না? আর আর সত্যি কথা বলতে আমরা মে মাসটা যে এত মানে সিজন, মানে একেবারে ক্লুলেস। আগে কি হতো জানেন তো, যখন ঘুরতে যেতাম খুব লেখাপড়া মানে পড়াশোনা করে যেতাম যে কি টাইমে যাচ্ছি, কি কি করবো। এখন জাস্ট বেরিয়ে পড়ি, যাতে একটুখানি কিছু কিছু ক্ষেত্রে সারপ্রাইজের থেকেও বেশি শকড হয়ে যায়। হ্যাঁ, এরকমটাও হয়, এরকমটাও হয়। তো ওখানে গিয়ে মানে ভেবে একরকম গেছিলাম, আর গিয়ে দেখলাম আর এক রকম আর কি। এই টাইমটা প্রচুর টুরিস্ট যায়। তো আপনারা যারা প্ল্যান করছেন এই মাসটা, মে মাস তো চলে গেল, এখন জুন মাসে আমি অনেকেই লিখছে, একজন তো আমার লিখেছে যে স্কুটি নিয়ে যেতে পারবো। আমি ভাবলাম যে সেটা কতটা সম্ভব ওই রাস্তায়, ঝিনুকের স্কুটি নিয়ে রাস্তায়। যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে অনেক জায়গাতে নেমে পায়ে একটা গামবুট রাখতে হবে, কারণ যে হারে স্লাশি তাতে চাকা তো বসবেই। অতএব পরে নামতে হবে। আর ওই পথে তো মানুষ বাইক নিয়ে যান, এবার স্কুটিটা নিয়ে কিরকম বলতে পারবো না। তো এই ব্যাপারগুলো তো থাকলোই। আরেকটা হচ্ছে, যারা যেহেতু এটা দিয়েই শুরু করলো তাই ওই ব্যাপারগুলো আমি বলেই দিই, যে যারা নিজেদের গাড়ি নিয়ে যাচ্ছেন তারা যদি দেখেন যে এরকম রাস্তা মনে হচ্ছে যে গাড়ি আপনার বসে যেতে পারে, মানে ওই কাদায় বসে গেলে আপনার হয়তো গাড়ি উঠবে না, তাহলে সেটা অ্যাভয়েড করার চেষ্টা করুন। একটু দাঁড়ান,
পেছনের লোকজন থাকে ওখানে, অনেকেই মানে ওয়ার্কার্সরা থাকে, ওয়ার্কার্সদের একটু টাকা পয়সা দিলে ওরা কিন্তু গাড়ি ঠেলে দেয়, পুশ করে দেয়। আমি যেতে গিয়ে অনেককেই দেখলাম এটা, যে অনেকের ভারী গাড়ি একদম বসে গেছে আর কি কাদার মধ্যে। আমাদের অল্টোর যেটা সুবিধে, ইন্দ্রাণীর মনে থাকবে, যখন ওই রংলির ওখান থেকে বাঁকটা নিয়ে যখন উঠলাম উপরে একটা জায়গায়, মানে কাদাটা এতটাই বেশি ছিল যে কিছুটা গাড়িটা গ্লাইড করছিল ডান দিক বাঁ দিক, ভাসছিল কাদার মধ্যে, মানে এত মোটা কাদা। তো মানে সেই কাদা এখানকার আমাদের সমতলের মতো কাদা নয়, সে মারাত্মক কাদা। তো সেই কাদায় কিন্তু গাড়ি যদি ভারী গাড়ি হয়, গাড়ি কিন্তু ফেসে যেতে পারে। তার জন্য তখন যদি স্থানীয় লোকজনকে পান, তো একটু পুশ করার জন্য বলবেন, ওরা পুশ করে দেবে। তো এইটা গেল একটা। দ্বিতীয় হচ্ছে যে অনেককেই দেখলাম এই ছাঙ্গু বা এই জায়গায় গিয়ে সাংঘাতিক ভাবে নাচানাচি করতে, এবং অক্সিজেন রয়েছে গাড়িতে, অক্সিজেনটাকে রেখে দিয়ে চলে এসেছে, আর যেখানে ও হাঁটাচলা করছে সেইখানে নাচানাচি করছে, এবং মানে যে কোনো সময় তার শ্বাসকষ্ট হতে পারে। আর এই ধরনের জিনিস আমরা খুব একটা ক্যামেরায় ক্যাপচার করি না, কারণ সেই মানুষটা সে ছুটির মেজাজে আছে, করছে, বাট কারণ সেটা দিজ আর রং। তার তার প্রাইভেসি, সেটা তার, হ্যাঁ অবশ্যই এটা উচিত নাই বলেই করি না, কিন্তু আমি বলবো এটা থেকে দূরে থাকাই উচিত। কারণ প্রকৃতি এখানে ভীষণ ভার্নারেবল, মানে বোঝা যাবে না কখন কি হচ্ছে। তো এই একটা। আর হচ্ছে যারা নাথুলা যাচ্ছেন তাদের তো আর একটা এক্সট্রা খরচা হবে, যারা আমাদের মতো গাড়ি নিয়ে যাচ্ছেন প্লাস নাথুলা যেতে চান, তাদের ওখান থেকে আবার 500 টাকা মাথা প্রতি দিয়ে ওই শেয়ার গাড়িতে করে নাথুলা যেতে হবে। ওটা 500-500-1000 টাকা এরকম, মানে দুজন কি আরো বেশি যেজন যাচ্ছেন। বাকি নিজেদের গাড়ি থাকলে তো ওটা এই পারমিটের মধ্যেই ক্যালকুলেট হয়ে যাচ্ছে। তো আমাদের নাথুলাটা তোলা রইলো ভবিষ্যতের কখনোর জন্য, বা সারা জীবনে যদি নাও হয় সেটাও অ্যাকসেপ্টেড, কারণ যেটা দেখে এসেছি সেটাও কি আমাদের দেখার কথা, এটাও তো একটা বিরাট, এটা খুব মনে হয়। এনিওয়েজ, আর এরপরে কয়টা তোমার কি আর খরচা কিছু বাকি আছে? তো এই হলো অ্যাপ্রক্স খরচা। আর কিছু কোয়েশ্চেন আমি যেরকম বলেছিলাম শুরুতে একটুখানি নিয়ে নিচ্ছি। তো প্রথমেই যার কমেন্টটা নেব, ওনার নাম হচ্ছে তনুশ্যাম ঘোষ 2596। উনি লিখছেন যে আপনাদের সব ভিডিও দেখি, খুব ভালো লাগে। বেশ বড় ভিডিওটা, আমি প্রশ্নগুলো মানে ওনার সাজেশনটাতে যাচ্ছি। কমেন্টটা খুব বেশ বড়। হ্যাঁ হ্যাঁ, উনি লিখছেন যে কয়েকটা কথা বলতে চাই, বিশেষ করে ইন্দ্রাণীকে। আমি পাহাড় সমতল মিলিয়ে 2000 সাল থেকে ড্রাইভ করছি, তাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটা শেয়ার করলাম। তো উনি লিখছেন, কো রাইডার বা প্যাসেঞ্জার হয়ে ড্রাইভারকে কখনো বুঝতে দেবেন না যে আপনি ভয় পাচ্ছেন। ড্রাইভার তখন আপনার কথা ভেবে অত্যাধিক ক্যালকুলেটিভ হয়ে নিজের ন্যাচারাল ড্রাইভিং স্কিলটা থেকে বেরিয়ে আসবে। এটা হলে ড্রাইভারের কনফিডেন্স কমে যায়। দাদা, মানে উনি যেহেতু এত দিনের একটা দীর্ঘ অভিজ্ঞতা থেকে কথাটা বলছেন, এটা একটা খুবই ভ্যালিড পয়েন্ট। কিন্তু সত্যি কথা বলতে জীবনে প্রত্যেকটা মানে সবকিছুরই তো একটা প্রথম থাকে। আমার গত 2 বছরের রোড ট্রিপের এক্সপিরিয়েন্সে প্রত্যেকটা জায়গায় একটার থেকে একটা আলাদা এক্সপিরিয়েন্স হয়েছে। আমি সত্যি এতটা এক্সপিরিয়েন্স নই, ফলত নিজের ইমোশন গুলো, ইনফ্যাক্ট ব্যক্তিগত জীবনেও নিজের ইমোশন গুলোকে না আমি এক্সপ্রেস করে ফেলি। সে রাগ হোক, দুঃখ হোক, অভিমান হোক, অবশ্যই কাছের মানুষদের সামনে। তো সেটা এক্সপ্রেস করে ফেলি। এবার যেহেতু আমি এন্টায়ারলি ব্লগিংটা, আমার ন্যারেশন আপনারা শোনেন, আমার বক্তব্যটা শোনেন, ও দেখবেন ম্যাক্সিমাম টাইপে খুব কম কথা বলে, লিমিটেড কথা বলে, এবং সেটা নিয়ে আমি ওকে খুব একটা ফোর্সও করি না যে তুই কেন ড্রাইভ করতে করতে আমার সাথে গল্প করছিস না। ও মাঝে মাঝে যখন মনে হয় বলে, মাঝে মাঝে ও একটু চুপ হয়ে যায়। না, আসলে এই ব্যাপারটা কি বলুন তো, এই ব্লগিং ব্যাপারটা আমার যেটা মনে হয় যে এটা বিষয়টা ভীষণ স্বতঃস্ফূর্ত হওয়া উচিত। ও ওটা যখন করে, মানে সত্যি কথা বলতে ওর ব্লগিং দেখতে আমারই ভালো লাগে। ফলে ওই যে একটা ভালো লাগাটা, সেই কারণেই হয়তো আমাদের ব্লগগুলো আপনারা যে কটা মানুষ দেখেন, যে কটা মানুষের আমরা অ্যাপ্রিসিয়েশন পাই, সেই কারণেই ভালো লাগে। আমি ব্যাপারটা কি হয়, আমি বলতে গেলে আমি হয়তো বলবো, কিন্তু আমার এটা মনে হয় যে ওর যে প্রেজেন্টেশন, ওর যে পিওভি, সেটা যেন আমার থেকে বেটার। আর ক্যামেরার, আর সত্যি কথা বলতে এই ক্যামেরা বা এই বিষয়গুলো না, আমি ক্যামেরার সামনেই কাজ করেছি চিরদিন, মানে যখন আমি নিজের কর্মজীবনেও কাজ করেছি। ফলে বিহাইন্ড দ্য ক্যামেরা যে কাজগুলো, ওগুলো কিন্তু ও বেশি ভালো করে। সেই কারণে অনেকে যারা বলেন যে ড্রাইভিং এর ক্ষেত্রেও ইন্দ্রাণী ড্রাইভ করবে, অবশ্যই করবে, আগামীতে ইন্দ্রাণী নিশ্চয়ই একদিন ড্রাইভ করবে, কিন্তু আমি ওকে কতক্ষণ ড্রাইভিং সিটে বসে থাকতে দেবো তার সেই বিষয়ে সন্দেহ আছে।
কারণ ওর হাতে ক্যামেরা না দিলে এই যে ব্লগের যে পিওভিটা সেটা তৈরি হয় না, উনি যেটা আমাকে সাজেশন দিয়েছেন সেটা হচ্ছে ভয় পেলে সেটাকে নিজের মধ্যে রাখা। হুম। এবার এটা একটা এক্সপিরিয়েন্স হলো, আশা করছি আমি এটা ভবিষ্যতে অনেকটাই কাটিয়ে উঠবো, ভয় পাবো না। ভয়টা কিসের জানেন তো, মানে পরিস্থিতির। পাহাড় এত আনপ্রেডিক্টেবল, চোখের সামনে থেকে দেখেছি তো, যে লেভেলের বৃষ্টি সেদিন, মানে দাদা মানে ইনি যে ভিডিওটাতে কমেন্ট করছেন সেই ভিডিওটা হচ্ছে আমাদের ছাঙ্গু লেক থেকে শিলিগুড়ি ফেরার, যেদিন অসম্ভব কুয়াশা ছিল, রাস্তায় প্রায় জিরো ভিজিবিলিটি ছিল, আর আমরা ওরকম ভাবে ড্রাইভ করে আসছিলাম বৃষ্টির মধ্যে। তো ওইখানেই উনি এটা লিখেছেন। বাকি আহ, এই বিষয়টা আমি সত্যি মাথায় রাখবো। আর আমার একটা জিনিস, এটা একটা আমার পার্সোনাল কনফিডেন্সের জায়গা, সেটা হচ্ছে যে পরিস্থিতি, ট্রাভেল তো জাস্ট একটা পার্ট অফ লাইফ, যে পরিস্থিতিতে আমি ঘাবড়ে গেলেও শুভেন্দু একটা মানে খুব পিলারের মতো কাজ করে। ও সে ড্রাইভিং সিটে থাকুক কি আমার লাইফের ড্রাইভিং সিটে থাকুক, ও ভীষণ একটা নিজের মধ্যে একটা কনফিডেন্ট মানুষ, ওভার কনফিডেন্স বলবো না, ভীষণ কনফিডেন্ট মানুষ এই ভেবে যে ইন্দ্রাণী আমি আছি, তুই চিন্তা করিস না। এইটা ওর মধ্যে ভীষণ আছে একটা, এইটা আমাকে খুব মানে সাপোর্ট করে যে না আমি ঘাবড়ে যাচ্ছি না, শুভেন্দু তো ড্রাইভ করছে, এটা তো আর কেউ ড্রাইভ করছে না, শুভেন্দু ড্রাইভ করছে। এই জায়গাটা থেকে আমি আর কি, ওই হয়তো আমার গলায় আমার কথায় ওই ভয়টা আপনি বুঝতে পেরেছেন। আপনি আপনি হয়তো দেখবেন, আপনারা দেখবেন যে আমি কয়েক এই 1 বছর আগেই বোধহয় আমি একটা সোলো ট্রিপ করেছিলাম। আমি যাচ্ছিলাম মালদার বাড়ি, তো বাড়িতে নিজেই আমি ড্রাইভ করে যাচ্ছিলাম। ও না পাশে বসে থাকলে আর এই কথাগুলো যদি যতক্ষণ ও একটু বকবক না করছে ততক্ষণ আমি এমনি বোর হয়ে যাই। মানে আমার নিজেরই যেন গাড়ি চালাতে নিজেরই ঘুম আসে। তুই তো খুব বলছিলি আমি সোলো ড্রাইভ করবো, একটা সোলো না, ট্রিপ করবো। সোলো ট্রিপ আমাকে মাঝে করবো। মাঝে বলে আমি তো সোলো ট্রিপে যাবো ইন্দ্রাণী, আমাকে বলে। আচ্ছা, আর পয়েন্ট টু তে উনি আরেকটা সাজেশন দিয়েছেন যে ওইরকম সিচুয়েশনে অন্য টপিকে আলোচনা করলে ভালো হয়। এরপর থেকে আমি ডিসাইড করেছি যে এই ধরনের সিচুয়েশন হলে আমি চুপ করে যাব বেটার। মানে তাই না, মানে আর কি অন্য টপিকে কথা বলবো, তার থেকে বেটার চুপ করে যাব, অ্যাম্বিয়েন্সটা বেশি করে নেওয়ার চেষ্টা করব। আর 3 নম্বর পয়েন্টে উনি লিখছেন ওইরকম জিরো ভিজিবিলিটিতে কো রাইডার বা প্যাসেঞ্জারের দায়িত্ব ড্রাইভারকে জানিয়েই নিজের বাঁ দিকের হোয়াইট লাইনটাকে ফলো করা যদি থাকে, বা ব্ল্যাক টপের প্রান্তকে। এইটা একটু বুঝিয়ে দেন আমাকে, এটা আমি বুঝতে সেটা হচ্ছে তোমার দিকে রাস্তাটা কতটা আছে সেটা ও, তুমি দেখলে তাহলে সেটা বোঝা যাবে যে রাস্তাটা ওদিকে আছে কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এইটা তো অবশ্যই মাথায় রাখবো নিশ্চয়ই। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এরপরে একটা অন্য ভিডিওতে একজন কমেন্ট করেছেন, সুবীর সরকার -V3N, এর আগের কিউএনএ তে বলেছিলেন আপনারা আগে থেকে হোটেল বুক করেন না, স্পটে গিয়ে করেন। তা আপনারা কি এমন প্রবলেমে পড়েছেন যে হোটেল পাননি আর গাড়িতেই থাকতে হয়েছিল? না না, এতটা অ্যাডভেঞ্চার এখনো জীবনে আসেনি। আর এটা খুব সত্যি কথা যে ম্যাক্সিমাম জায়গায় ও হোটেল গিয়ে বুকিং করে, কিন্তু মানে এটাও ঠিক যে পুরীর মতো জায়গাতে একবার হোটেল না করে গিয়ে আমরা খুব বিপদে পড়েছিলাম। তো পুরী এই ধরনের জায়গাতে আমার মনে হয় হোটেল আগে থেকে করা থাকলে একটা সেফ রইলো যে আমি যাব আর জাস্ট চেক ইন করে যাব। আর যারা নিজেরা গাড়ি নিয়ে যাচ্ছেন তাদের তো এটা একটা হয় যে পার্কিংটা আমার প্রপার কোথায় আছে সেই অনুযায়ী হোটেলটা নেব, সেক্ষেত্রে একটু টাইম বেশি লাগে। আর সত্যি কথা বলতে অল্টো 800 এইরকম আমরা এখনো বানিয়ে উঠতে পারিনি যে দুজনে মিলে ওটার ভিতরে রাতে থাকা যায়, ওইরকম সিস্টেম নেই। অনেকেই করেন দেখি পেছনে, বলো ওইটাকে সিটটাকে সিটটাকে মুড়িয়ে দিয়ে আর ওখানটাতে একটা বেড বেড বানিয়ে, করা যায়। হ্যাঁ। তো ওইটার জন্য আরো অনেক বেশি আমার মনে হয় অর্গানাইজড হতে হবে। আমরা তো, আর ও যা অগোছালো, পেছনটাকে পুরো একটা ডাব্বা বানিয়ে রাখে, তো ওইভাবে হয় না। আর আমার সেরকম হলে আমি ব্যাক সিটে মাঝে মাঝে একটু গিয়ে রেস্ট করি, শুয়ে যাই, ঘুমিয়েও পড়ি অনেক সময়। তবে দুজনে মিলে ওই গাড়িতে আমার মনে হয় না থাকাটা সম্ভব, কি বল না, রাতে? থাকা যাবে, চাইলে থাকাই যায়। সে তো যদি হয় সুজন তেঁতুল পাতায় নজল, সেটা না। আচ্ছা, একবার কিন্তু থাকবো আমরা, সেই দিনের হোটেলের টাকাটা সেভ হয়ে যাবে। আর এসব এক্সপিরিয়েন্স শেয়ার করলে আমরা ইন্সপিরেশন পাবো। এটাই হলো ব্যাপার যে এখনো সেই রকম হয়নি, তবে হ্যাঁ, ফর কন্টেন্ট মানে ফর সেক অফ কন্টেন্ট যদি আমাদের ভাবতে হয় তাহলে গাড়িতে একদিন থাকা যেতেই পারে, সিরিয়াসলি। আমরা রোড ট্রিপের ক্ষেত্রে কি করি, খুব এরকম জায়গায় গেলে আমরা চেষ্টা করি, যেটা যেহেতু রোড ট্রিপে কত কিলোমিটার একদিনে ড্রাইভ করা সম্ভব হবে সেটা তো আগে থেকে বুঝতে পারি না, তাই একদিন আগে হোটেলটা করি ফোন করে করে।
জেনে নিয়ে হোটেলটা করে ফেলি। এরকম খুব লং এর ক্ষেত্রে এটা করা যায়, মানে 10 দিন 12 দিনের জন্য যে ট্রিপ হচ্ছে সেই ক্ষেত্রে। সোমশুভ্র মুখার্জি লিখছেন মাইলেজ কিরকম পেলেন? মাইলেজ নিয়ে বহুবার প্রশ্ন আসে, তুমি বললে ভিডিও শুরুতে, আর একবার মাইলেজটা সমতলের পাহাড়ে একটু বলে দাও। আমি আমার অল্টোতে ভরাই XP95। অনেকেই বলেছেন E20 আসার পরে XP95 ভরানোর নাকি কোনো অর্থই হয় না, সব এক হয়ে গেছে। কিন্তু স্টিল নর্মাল পেট্রোল এবং XP95 এর মধ্যে আমি একটা ডিফারেন্স দেখতে পাই। XP95 আমি ভরিয়ে যে মাইলেজটা পাই সেটা হচ্ছে হাইওয়েতে 20 থেকে 22 আমি মানে পাই যখন খুব লং এ যাই, আর মানে হাইওয়েতে। আর পাহাড়ের ক্ষেত্রে এটা 16 থেকে 18-এর মধ্যে ঘোরাঘুরি করে। এরপর কমেন্ট করছেন ব্যাগার ট্রাভেলার, লিখছেন দাদা কি কি মডিফিকেশন করেছিলে গাড়িতে তাওয়াং যাওয়ার আগে? আচ্ছা, তাওয়াং যাওয়ার আগে মডিফিকেশন কি করেছি? আমি কিন্তু গাড়িতে তেমন কোনো মডিফিকেশন করিনি, মানে হাইট ইনক্রিজিং যে মডিফিকেশন বা ওটা আলাদা উনিও করে। লিখছেন যে ওয়াজ এনি মডিফিকেশন ডান টু ইনক্রিজ গ্রাউন্ড ক্লিয়ারেন্স? না না না, কোনো গ্রাউন্ড ক্লিয়ারেন্স আমি ওনাকে উত্তরও দিয়েছিলাম ওর থেকেই জেনে, ওই স্টেবিলিটি হ্যাম্পারের ব্যাপারটা। কারণ ওটাও অনেক সময় গ্রাউন্ড ক্লিয়ারেন্স বাড়াতে গেলে মডিফিকেশন করে অনেক সময় গাড়ি আনস্টেবল হয়ে যায়। তো সেরকম আমি কিছু করিনি। আমি যেটা শুধু করেছিলাম সেটা হচ্ছে নর্মাল যে আমার আগের যে হ্যালোজেন বাল্বটা ছিল, যে হেডলাইটটা, সেইটা আমি একটু বাড়িয়েছিলাম, হ্যালোজেনই বাড়িয়েছিলাম তাওয়াং এর ক্ষেত্রে। আর সিকিমের ক্ষেত্রে আমি সেটা এলইডি করেছি। তো কিন্তু এলইডি করে আমি একটু সমস্যায় পড়েছি, সেটা হচ্ছে হোয়াইট যে লাইটটা তার পাশাপাশি আমাকে একটা প্রজেক্টর লাগাতে হবে ওর নিচে একটা ইয়ালো। কারণ হচ্ছে একদম মানে সাংঘাতিক ফগে এই হোয়াইট এটা একেবারেই কাজ করে না। যদিও সত্যি কথা বলতে ফগে কোনো আলোই খুব মারাত্মক কাজ করে না, শুধুমাত্র অপোজিটের ইয়েলোটা হলে কি হয় যে ওর ভেতর দিয়ে একটু ডিস্টেন্সটা দেখা যায়, কিন্তু খুব যে মারাত্মক তাতে কিছু লাভ হয় তা নয়। ফগে একমাত্র তার থাম্ব রুল হচ্ছে স্লো চালানো। আমি মারাত্মক ফগ পেলাম হচ্ছে এইখানে, আর মারাত্মক আমি ফগ পেয়েছিলাম হচ্ছে কোরাপুটে। ওই কোরাপুট থেকে আসছিলাম হচ্ছে দেওমালিতে। আরে বাপরে, শীতকালে যে এরকম মানে ভাবনার বাইরে। সাংঘাতিক ছিল। হ্যাঁ। তো এই আর কি, এই মডিফিকেশন আমি করেছিলাম তাওয়াংয়ের আগে, ওই আলো চেঞ্জ করেছিলাম। আর আমি তেমন কোনো মডিফিকেশন করিনি। হ্যাঁ, তাওয়াং যাওয়ার আগে আমার টায়ারটা তার আগেই একটা সামনের দুটো বোধহয় তখন কমপ্লিট হয়ে গেছিল, আর তার আগে 10,000 চলেও গেছিল গাড়ি। তো আমি তখন একটু টায়ারটা চেঞ্জ করেছিলাম যাতে একটু ভালো ইয়ে পাওয়া যায়, গ্রিপ পাওয়া যায়। এই, আর কিছু না। আর ইদানিং কালে আমাদের লাস্ট কয়েকটা ভিডিও ফেসবুকে একটুখানি ভিউ হয়েছে, আর ফেসবুকে ভিউ হলে জানেন যে নতুন নতুন দর্শকের কাছে পৌঁছয়। তো ফেসবুকে অনেকে আমাদেরকে খুব কি বলবো, মানে এইভাবেই বলেছেন যে আমাদের বড্ড বেশি রিস্ক নেওয়া হয়ে গেছে অল্টো নিয়ে ইস্ট সিকিমে যাওয়া। তো এটা নিয়ে তুমি কিছু বলবে যদি বলতে চাও? দেখুন, আমরা অল্টো নিয়ে অরুণাচল করেছি এবং অরুণাচলে আমরা 15,200 ফুট পর্যন্ত গেছি, মানে নীলু আমাদের 15,200 ফুট পর্যন্ত নিয়ে গেছে এখনো অব্দি এবং তাতে নীলু কোনো জায়গাতেই কোনো রাস্তাতেই এতটুকুও স্ট্রাগল করেনি। এবার সেটা কেন করেনি, অন্য গাড়ি করে কেন, এর কোনো উত্তর আমার কাছে নেই। হতে পারে যে সঠিক মেনটেনেন্স হয় বলে, বা ভুলভাল তেল বা ভুলভাল জায়গা থেকে আমি কখনোই সার্ভিসিং করাই না, সেগুলো কারণ। কি কারণ এর নেপথ্যে এটা আমি জানি না। রিস্ক ফ্যাক্টরটা যে ছোট গাড়ি নিয়ে পাহাড়ের, এটা আমরা এইটা from day এবার one দেখুন, শুনে আসছি। ছোট গাড়ি নিয়ে পাহাড়ে এই কনসেপ্টটাতে আমার একটু আপত্তি আছে। কেন বলে দিই। হাইওয়েতে বরং ছোট গাড়ি একটু বিপদ আছে, কারণ হচ্ছে যে হাইওয়েতে অনেক বড় বড় কন্টেনার চলে, খুব বড় বড় ট্রাকস চলে। এগুলো বলিস না, বাবা মা দেখবে ভিডিওটা। সে দেখবে, কিন্তু সেখানে বরং আপনাকে একটু সাবধানে গাড়ি চালাতে হয়, একটা ডিস্টেন্স আপনাকে মেনটেন করতে হয়। আপনি যদি পাহাড়ে যান, সেখানে কমার্শিয়াল যে গাড়িগুলো চলে, মানে আমি বলছি এই পাহাড়ে নর্থ ইস্ট রিজনের যে পাহাড়গুলো যতগুলো আছে, সেখানে ওই লোকাল ড্রাইভারদের যে গাড়িগুলো বড়, যেগুলো টুরিস্ট তাদের যাতে মানে যাতায়াত করে, যাতে করে
তার বাইরে লোকাল মানুষ কিন্তু ব্যবহার করেন হয় অল্টো না হয় এসপ্রেসো, আর খুব বেশি হলে ওয়াগনার। এই গাড়িগুলোই কিন্তু মূলত সেখানকার বাসিন্দারা ব্যবহার করেন। কেন ব্যবহার করেন এইবার আপনাকে বলি। আপনি গ্যাংটক ঢুকছেন, গ্যাংটক আপনি মেন NH10 ধরে ঢুকলেন, ঠিক আছে, কিন্তু আপনি দেখবেন গ্যাংটকের ডান দিক বাঁ দিকে প্রচুর রাস্তা গলির ভেতরে নেমে গেছে, গলির ভেতরে কিছু নিচে নেমে গেছে, কিছু ওপরে উঠে গেছে। এই যে রাস্তাগুলো, এই রাস্তায় পাশাপাশি একমাত্র দুটো অল্টোই যেতে পারে। এরকমও হয়েছে যে ভুল করে একজনের বাড়ির উঠোনে পর্যন্ত আমি গাড়ি নিয়ে ঢুকে গেছিলাম। এটা হয়েছে আপনার কালিম্পং। হ্যাঁ, এবং সেটা সাংঘাতিক সরু রাস্তা ছিল। সেখান থেকেও কিন্তু নীলুকে আরামসে ঘুরিয়ে নিয়ে আমি গাড়ির মুখ ঘুরিয়ে আমি চলে এসেছি। পাহাড়ে গাড়ির মুখ ঘোরানোটা একবারে খুব ইম্পর্টেন্ট, এবং আমরা যারা সমতলে গাড়ি চালাই তারা এই অভ্যাসটা তাদের হতে একটু সময় লাগে। ছোট মুখের গাড়ি যার টার্নিং রেডিয়াস কম, ছোট গাড়ি হলে অটোমেটিক্যালি তার মুখ ঘোরাতে তার জায়গাটা কম লাগবে, ইজিলি গাড়িগুলো হেয়ারপিন বেন্ডে জায়গা করে ঘুরে যায়। কিন্তু বড় গাড়ি আপনি যখনই নিয়ে যাবেন তখন আপনাকে এক্সট্রা কেয়ারফুল হতে হবে। তাই বলে কি কেউ বড় গাড়ি নিয়ে যাবেন না, আমি সে কথা বলছি না, অবশ্যই যাবেন। কিন্তু এই যে ধারণা যে ছোট গাড়ি এই কারণে মানে বিপদগ্রস্ত হতে পারে, দেখুন বিপদগ্রস্ত যে কোনো গাড়িই হতে পারে, যে কোনো সময় যে কোনো আমি নিজের চোখের সামনে বিহারের নম্বর প্লেটের একটা গাড়িকে এরকম ওই অরুণাচলেই আমার সামনে আমি দেখেছি, মেন যে রাস্তা ছাড়িয়ে, যেহেতু ওর বড় গাড়ি ছিল, ওই পাশের ওই নালাতে একটা চাকা গিয়ে ঢুকিয়ে দিল, এবং ঢুকিয়ে দিয়ে তারপরে সে ফেঁসে বসে থাকলো। আর এত বৃষ্টি হচ্ছিল ফলত আমাদের পক্ষে সম্ভব হয়নি, আর্মিরা ওনার এতে এসেছিল। আচ্ছা, আমি এগুলো আমরা দেখাই না, তার কারণও এটা জানেন তো, মানে আমরা কিন্তু কাউকে হ্যাটা করছি না, কাউকে ছোট করছি না, যার যেটা সামর্থ্য, যার যেটা ইচ্ছা, যে যেটাতে সচ্ছল সেইটাতে ভর করে জীবনে এগিয়ে যাবে। তো অনেকে আপনারা আমাদেরকে সতর্ক করেন, সাবধান করেন, তাদেরকে সত্যি আন্তরিক ধন্যবাদ। কিন্তু হাতে গোনা একজন মানুষ আছে, মানে আমি একজনকেই পেলাম এই ইস্ট সিকিম ট্রিপে, দেখো তার আগে না, মানে খুব অকথ্য ভাষায়, মানে খুব নোংরা ভাষায় আর কি আক্রমণ করতে। এইগুলো করবেন না। হতেই পারে যে আপনার গাড়ি নিয়ে টেনশন, কেউ বলেছে এরকম? হ্যাঁ, আমি ডিলিট করে দিয়েছি কমেন্ট। তো এরকম লিখেছে, জানি না, সে একবার হাই লিখবেন এই ভিডিওতে। তো সেটাই বলছি, আপনার মানে জানি না খারাপ লাগাটা কোথায়, যে আপনি বড় গাড়ি নিয়ে ঘুরতে যেতে পারছেন না বলে, নাকি কি জানি না, যেটাই কারণ হোক কাউকে আক্রমণ করবেন না, স্পেশালি যাদেরকে চেনেন না। তো ভালো বলতে হবে না, বাট খারাপ বলবেন না ওইভাবে। খারাপ বললেও কি বা এলো না, রিকোয়েস্ট টুকুনি করতেই পারি, সে না বললে তার যেটা রুচি, তার যেটা শিক্ষা, সেটা শুনুন, আপনাদের যাদের আমাদেরকে খারাপ লাগে শুনুন, তাদের তোকে তো পুরো শুনুন, আপনাদের যাদের আমাদেরকে খারাপ লাগে, কিন্তু আপনাদের টাইম লাইনে আমরা চলে আসছি বা আপনাদের হোম পেজে আমরা চলে আসছি, তার অর্থ এটাই যে আপনাদের অ্যালগরিদম খুব ভালো কোয়ালিটির হয়ে গেছে, তার জন্য আপনাকে অ্যাপ্রিসিয়েট করছি। আমাদের ভিডিও ভুলভাল অ্যালগরিদমের লোকের কাছে যায় না, ঠিক আছে? যারা ধীর স্থির একটু সুদিং কন্টেন্ট দেখেন তাদের কাছেই আমাদের কন্টেন্ট যায় মূলত। তো আপনার কাছে যখন গেছে আমি ধরে নিচ্ছি তার মানে আপনিও সেই রুচিরই। তাহলে কি দরকার কাউকে ছোট করা? আর আপনি দুটো শব্দ বলে আপনার যদি মনে হয় যে তাতে আমার খুব সমস্যা হবে, তাহলে আপনি ভুল করছেন। না, আমার সমস্যা এটা ভেবেই যে আপনি খামোখা রাগ করছেন কেন মশাই, আমার এইরকম মনে হয় যে আপনি এত রেগে যাচ্ছেন কেন। এনিওয়েজ, তবে এটা আমি বলছি, আমি হাতে গুনে বলছি, একটা মানুষ যে ইস্ট সিকিমে আমাদেরকে প্রচন্ড পোক করেছে, আমি সব কমেন্ট ডিলিট করে দিয়েছি তার। ইউটিউব হোক বা ফেসবুক, এই মানে যে কোনো প্ল্যাটফর্মে যেখানেই অড কাপলকে আপনারা দেখেন, আমাদের এটাই আনন্দের বিষয় যে আমরা হয়তো খুব বড় কমিউনিটি এখন আমাদের নয়, 40,000-এর একটা কমিউনিটি কি 50,000-এর একটা কমিউনিটি। বিরাট 40,000 মানুষ দেখেছিস কখনো? না, সে তো কখনো 40,000 মানুষের সামনে দাঁড়িয়েছিস? না, সে ঠিক, মানে ভার্চুয়ালি 40,000 তো ভাবতে পারি না, মানে অলমোস্ট 40,000। তো এই 40,000 50,000 মানুষ তারা যে আমাদের দেখেন তার জন্য অবশ্যই আমরা কৃতজ্ঞ, এবং এই 40,000 মানুষের
99% মানুষই ভীষণই হেলদি। 99.99% হ্যাঁ, জেনুইনলি মিন হ্যাঁ, করছি। তারা খুব ইতিবাচক। আমাদের এটা গর্ব যে আমরা এই ধরনের একটা হেলদি কমিউনিটি তৈরি করতে পেরেছি আজকের দিনে আজকের সত্যি দিনে। কথা। এবং আমরা যে পেসে আমরা যাচ্ছি, আমরা এইভাবেই আমাদের কন্টেন্টের টেস্ট অফ কন্টেন্ট আমরা চেঞ্জ করতে পারবো না, কারণ আমরা নিজেরা এই টেস্ট অফ কন্টেন্টেই বিশ্বাসী। তো এইটা একটা দিক আর কি রইলো। বাকি দেখো, এই কথা তো চলতেই থাকবে, ভালো খারাপ তো মিলিয়েই দুনিয়া না। কেউ আমাকে বলবেন, আমি তাকে উত্তর দেব। কিন্তু যারা এইটা বলছেন যে আপনাদের এইটা খুব বাড়াবাড়ি হয়ে গেছে, এতটা বাড়াবাড়ি করা উচিত হয়নি, আমি ঠিক করেছি টুডে নাও অনওয়ার্ডস যাই ট্রিপ করব যেখানে এরকম একটু রিস্ক রাস্তা থাকবে, তারা যারা এই ধরনের কমেন্ট করবেন আমি তাদেরকে কোনো উত্তর দেব না। এইটুকু আমি আমার তরফে করতে পারি, কারণ কমেন্ট সেকশনটা আপনাদের জায়গা, আপনারা যা প্রাণে চাই বলতেই পারেন। বাট তোমরা খুব তাড়াহুড়ো করে ফেলছো, তাড়াতাড়ি করে ইয়ে করছো, তোমরা বাড়াবাড়ি করছো, এইগুলো আমি আর অ্যাড্রেস করবো না। এইটুকু আমি আমার তরফে বলতে পারি, কারণ কমেন্ট যেহেতু আমি রিপ্লাই করি তাই। আচ্ছা, যাক, আর এখানে একজন আমার কিছু করার নেই, কারণ আমি তো অ্যান্সার গুলো দিই না। হ্যাঁ সত্যি, যেগুলো কার রিলেটেড থাকে না, একটু টেকনিক্যাল যে কমেন্ট গুলো, ওগুলো আমি ওর থেকে জেনে আমি টাইপ করে আর কি রিপ্লাই করি। আচ্ছা, আরেকজন আমাদের দর্শক বন্ধু লিখছেন, বসন্ত ঘোষ, মাই ওয়াইফ অ্যান্ড আই উড বি সো হ্যাপি টু জয়েন ইউ অন ইউর নেক্সট ট্রিপ ইফ পসিবল, হাউ ক্যান উই গেট ইন টাচ উইথ ইউ? এই রে, এখন দেখুন, আপনি চাইলে আমাদের মেল করতেই পারেন, বা ইনস্টাগ্রাম, ফেসবুকে তো আমি ম্যাক্সিমাম মানুষকেই জবাব দিই, ইনস্টাগ্রামটা আমার অতটা ইয়ে করা হয় না। তো আহ, পরের ট্রিপ যে কবে, মানে সেটা আমরা নিজেরাও এখনো জানি না। এটাই হচ্ছে সব থেকে মস্ত কথা। এবার আর একটাও ব্যাপার বলি, সেটা হচ্ছে এই এই ধরনের রিমোট অফবিট জায়গা বাদে, যেগুলো ধরুন মেন স্ট্রিম জায়গা, সেগুলোর অনেক ট্রিপে কিন্তু শুভেন্দু ছুটি নেয় না, ওর কিন্তু অফিস চলে সাইমালটেনিয়াসলি। এবার ধরুন একজন কাপল বা যে কেউ, কোনো একটা ফ্যামিলি আমাদের সাথে যাচ্ছেন, এবার তার মনে হতেই পারে এরা সারাদিন দরজা বন্ধ করে এই তো অফিস করছে, বোধহয় খুব একটা মানে ফ্রেন্ডলি নয়। এটা আমি জানি না, কোনো একটাই না, বলো, এটা একটা খুব প্র্যাকটিক্যাল কথা বললাম। আমরা মনে আছে ও নৈনিতালে, পুরো ওর তখন আইপিএল চলছিল, নৈনিতাল, কৌশানি, খালি আলমোড়াতে ছুটি, আলমোড়াতেও সরি ছুটি ছিল না, হচ্ছে ছুটি ছিল মুন্সিয়ারিতে। হ্যাঁ সরি, ছুটি ছিল হচ্ছে মুন্সিয়ারিতে, সেদিন আমরা ট্রেকিং করেছিলাম খালিয়াটপে আর কি। তো বাকি ও পুরো অফিস করতে করতে আর সেই সময় তো নিজে ড্রাইভ করতো না। আর এখন যেটা হয়েছে, ধরুন দীঘা পুরী হলে ছুটি নেয় না, দুদিনের ছুটি নেয়, নিয়ে 3 দিন ঘুরি, মানে যেদিন ওখানে থাকি ও অফিস ম্যানেজ করে। তো এইটা একটা হয়ে গেছে ইস্যু। তো এইটাও একটা বড় রিজন যে অন্য কাউকে নিয়ে ট্রিপ করা, এটাও মানে একটা। গ্রুপ ট্রিপ করার বা হ্যাঁ। গ্রুপ রাইড করা, এই ব্যাপারটা হুম। আমরা সেই কারণে একটু এড়িয়ে চলি। কারণ হচ্ছে যে শুধু তো একটা মানে মানুষকে নিয়ে এখনো সঙ্গে ম্যানেজ নেওয়া করে নয়। ওঠা হচ্ছে না আর কি। হ্যাঁ, মানে সেটা একটা ম্যানেজ করারও ব্যাপার থাকে। হ্যাঁ, তো এটাও একটা ব্যাপার। তবে আর হ্যাঁ, ইচ্ছে আছে, আমাদেরও ইচ্ছে আছে যে এইভাবে। এখন তো সবাই গ্রুপ, মানে গ্রুপ ট্যুর করে না এমন ব্লগার আমি জানি না, হয়তো আছেন, থাকতেই পারেন যিনি করেন না, বাট ম্যাক্সিমাম, মানে এটাও একটা ব্যাপার যে যে কমিউনিটির মানুষগুলো নিত্যদিন দেখছেন, তাদের সাথে দেখা হওয়া, এটা একটা তো খুবই পজিটিভ ব্যাপার। বাট আমার যেটা ইচ্ছা আছে সেটা হচ্ছে শুধু অল্টো নিয়ে একটা গ্রুপ ট্রিপ করা। জানি না কজন রাজি হবেন বা ইয়ে করবেন। মানে একটা আমার খুব মনে, মানে আমি এটা ম্যানিফেস্ট না, করেছি, অল্টো না এটা বলেনি, আমি ম্যানিফেস্ট করেছি যে এরকম একটা লম্বা অল্টো ট্রেল, আমরা একদম পেছনে সবার লাস্ট গাড়িতে থাকবো আমরা, সামনে এরকম মানে 20-25টা, মানে 20-25টা না, অনেক বেশি, আর 10-15টা গাড়ি থাকবে, সব কটা অল্টো, ভ্যারাইটি কালার, বা আমাদের কালার হলে অসুবিধা নেই। আমরা সবার লাস্টে থেকে এটাকে ইয়ে করব, নেভিগেট করব, মানে এটা আমি ভেবেছি। জানি না কোনোদিন হবে কিনা, যদি কোনোদিন হয়, মানে আমার থেকে খুশি কেউ হবে না, কোনোদিন যদি না হয় তো আর কি বলবো। না, তবে শুধু অল্টো নিও না, তার সঙ্গে একটু এসপ্রেসো নিও। তার একজন, হ্যাঁ এটাও ঠিক, শুধু অল্টোতে বেঁধে দিলে এটা হয়তো হবে না, কিন্তু একটু আমার খুব ইচ্ছা আছে যে ওয়াগনারও নেওয়া যারা যেতে পারে। অল্টো চালান তাদেরকে ইন পার্সন মিট তুমি করা। এরকম করতে পারো যে হ্যাচব্যাক, শুধু হ্যাচব্যাক। না, আমার যেটা ইচ্ছে আছে যে যারা অল্টো নিয়ে ট্রাভেল করছেন, আর আমাদের তো খুবই নতুন, মানে নতুন মানে হচ্ছে গাড়ির সাথে আমাদের
Relation. রিলেশনটা খুবই নতুন, 2 বছর। এবার প্রচুর মানুষ 20 বছর 25 বছরের অল্টো মানে চালাচ্ছেন, আর তাদের সাথে ইন জেনারেল মানে ইন পার্সন মিট করতে খুব ইচ্ছা করে যে কিরকম ভাবে তারা মেনটেন করে, এগুলো জানবার খুব ইচ্ছা করে। আমি জানি না অল্টোর প্রতি এত প্রেম আমার কি করে হয়ে গেল। আমি কমপ্লেন করি, মিথ্যা বলবো না, আমি কমপ্লেন, এই শুভেন্দু সিটটা বড় কেমন, একটা কোমর ব্যথা হয়ে গেল, একটা ব্যাক রেস্ট আমাকে অ্যারেঞ্জ করে দিলে, এগুলো করে টরে। বাট অ্যাবভ এভরিথিং আমি বলবো, এই দুনিয়ায় এই ভারতবর্ষে যতটুকু আমি খুব ক্লোজলি এনজয় করেছি সেটা কিন্তু এই রোড ট্রিপের মাধ্যমে, তাই না? ঠিক। এটা কিন্তু সত্যি কথা। আর কমেন্ট এখনো প্রচুর আছে, আমি চাইছি না আর ভিডিওটা লম্বা হোক, তাই না বলো? এখানেই র্যাপ আপ করছি ভিডিওটা। জানি না আপনাদের কেমন লাগলো, সেটা আমাদের জানাতে হলে অবশ্যই কমেন্ট করতে হবে। যারা ইউটিউব থেকে দেখছেন, যারা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই কমেন্ট তো করবেন, সেই সঙ্গে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না। আর ইউটিউবের মানুষরা প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে একটা অদ্ভুত মনের জোর বাড়ে। আমি মানে কাউন্ট ওকে দেয়, শুভেন্দু এবার হয়ে যাবে 40,000 হয়ে যাবে এরকম করে। যাই হোক, সবাই খুব ভালো থাকবেন। তোমার কি আর কিছু বলার আছে? আমার এটাই বলার যে সবাই খুব বেড়াতে যান, নিজেদের গাড়ি নিয়ে ঘুরুন বা অন্যের গাড়িতেও ঘুরুন, হ্যাঁ, জি কিন্তু যেভাবে পৃথিবী দেখুন। বাড়ির 100 কিলোমিটার দূরে হলেও কোথাও যান, 30 কিলোমিটার দূরে হলেও কোথাও যান, কাছের মানুষের সঙ্গে, পরিবারের মানুষের সঙ্গে নইলে একা। সুন্দর একটু সময় কাটান, নইলে নিজেকে নিজে সময় দিন, হ্যাঁ, নিজে একটু ঘুরে ভীষণ আসুন। ইম্পর্টেন্ট। দেখবেন এখন বলছে মাইক্রো ট্রাভেল, মানে কাজের ফাঁকে, মানে যতটা ছোট একটা ট্রিপও হতে পারে, সেটা একদিনের ছুটিও হতে পারে, সেটাতেও আপনি যদি একটু দূরে গিয়ে নিজের মতো করে সময় কাটিয়ে আসেন, তাতেও কিন্তু মন, মানসিকতা, মানসিক অবস্থা সবকিছুই খুব সুন্দর থাকে। মুখে একটা লালিত্য আসে, চেহারায় একটা লালিত্য আসে। তাহলে সেইটা এনিওয়েজ, সবাই খুব ভালো কেন থাকুন। ওই এর মতো শোনালো, মানে জ্ঞানদাতা সাধু বাবাগুলোর মতো শোনালো? লোকজন ভাববে যে বেড়াতে গেলেই তো খরচা, এত আনন্দ আসে কোত্থেকে তোমার? তো যাই হোক, তো এনিওয়েজ, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জানি না খুব তাড়াতাড়ি, তাই বলতে পারছি না, কারণ সাধারণত বলি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। তবে আশা করি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন স্বাদের ভিডিও নিয়ে। ট্রাভেল ব্লগ না হলেও যে কোনো ভিডিও দিলেই আশা করছি ভালো লাগবে আপনাদের। তাই টাটা।